বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনের পর গতকাল শুক্রবার রাতে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব নেন। শুক্রবার রাত ৯টায় তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান ও হাফিজ উদ্দিন আহমেদ। বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আজ রাত ৯টায় দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় স্থায়ী কমিটি সন্তোষ প্রকাশ করেছেন এবং দল পরিচালনায় তার সফলতা কামনা করে দোয়া করেছেন। এর মাধ্যমে বিএনপি চতুর্থ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। বিচারপতি সাত্তারের নেতৃত্বে ৩ বছরের ব্যতিক্রম ছাড়া দলটির নেতৃত্ব বরাবরই জিয়া পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তারেক রহমান ২০০৯ সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে সাবেক ৩বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী হলে তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করা হয়। তখন থেকেই তিনি স্বৈরাচারী বিরোধী ও গণতন্ত্রপন্থী আন্দোলনে দলের নেতৃত্ব দিয়ে আসছেন। ফ্যাসিবাদী সরকারের পতনের পর গত ২৫ ডিসেম্বর তিনি দেশে প্রত্যাবর্তন করেন। দীর্ঘদিন নানা জটিল রোগে ভুগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ভোর ৬টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুর মধ্যে দিয়ে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। জাতীয় নির্বাচনের সময়সূচি কারণে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় বিএনপিকে। তারেক রহমান এরশাদ বিরোধী আন্দোলনের সময় মায়ের সঙ্গে রাজপথে সক্রিয়ভাবে অংশ নেন। ১৯৮৮ সালে তিনি বগুড়ার গাবতলী উপজেলা ইউনিটের সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগ দেন। তৃণমূল পর্যায়ে সংগঠন গড়ে তুলে তিনি স্বৈরাচারী এইচ.এম. এরশাদের সরকারের পতনে ভূমিকা রাখেন। ১৯৯১ সালের নির্বাচনের আগে তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে প্রায় সব জেলায় গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন। ওই নির্বাচনে বিজয়ের মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সম্মেলনের আয়োজন করে গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের নজির স্থাপন করেন তারেক রহমান। পরবর্তীতে অন্যান্য জেলা ইউনিটকে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচনে উৎসাহিত করেন তিনি। ২০০১ সালে নির্বাচনের আগে স্থানীয় সমস্যা, সুশাসন ও নীতি নির্ধারণ বিষয়ে গবেষণার জন্য ঢাকা একটি গবেষণা ও সমন্বয় অফিস প্রতিষ্ঠা করেন। বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক আলোচনার ফলেই ২০০১ সালে নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করে বলে দলীয় সূত্র দাবি করে। সংগঠনে অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০২ সালে তাকে বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মনোনীত করা হয়। ২০০৫ সালে তিনি দেশব্যাপী তৃণমূল সম্মেলনের আয়োজন করেন এবং প্রতিটি উপজেলা ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। ২০০৭ সালে আওয়ামী লীগ সমর্থিত সামরিক শাসকদের ক্ষমতা দখলের পর তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক ব্যবস্থা নেওয়া হয়। ওই সময় তাকে গ্রেপ্তার করে নির্যাতন করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে তিনি লন্ডনে যান। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দল পরিচালনা ও আসন্ন জাতীয় নির্বাচনে নেতৃত্ব দেওয়ার নতুন অধ্যায়ে প্রবেশ করলেন তারেক রহমান। মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, ১১ জানুয়ারি থেকে ৪ দিনের জন্য উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় সফরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী ১১ জানুয়ারি ২০২৬ থেকে জাতীয় নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও ২০২৪-এর ছাত্রগণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। আপনারা ইতিমধ্যেই এই খবরটা সবাই জানেন। প্লিজ ভাই প্লিজ।
আপনারা সবাই খবরটা খুব ভালো করে জানেন যে দেশের যে নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের 12 থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য, বানচাল করার জন্য একটা মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে। তারা ইতিমধ্যেই আপনি জানেন যে উসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। একইভাবে বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে, বিশেষ করে বিএনপির অনেক কয়েকজন নেতৃবৃন্দকে গুলি করা হয়েছে এবং তারা শহীদ হয়েছেন। এবং গত কয়েকদিন আগে স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব, দক্ষিণে না উত্তরের, উত্তরের সদস্য সচিব, সাবেক সদস্য সচিব মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা ইতিমধ্যেই এর তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ প্রকাশ করেছি এবং অবিলম্বে হত্যাকারীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছি। আমরা বারবার করে কথা সরকারকে এবং নির্বাচন কমিশনকে জানিয়েছি, জানাতে চাই আবারও, যে এই ধরনের হত্যাকাণ্ড ঘটতে থাকলে এই দেশে নির্বাচনের পরিবেশ বিনষ্ট হবে এবং নির্বাচনের পরিবেশ যেন বিনষ্ট না হয় তার জন্য সকল প্রকার উদ্যোগ গ্রহণ করার জন্য, সক্রিয় কার্য প্রক্রিয়া নেওয়ার জন্য আমরা আবারও সরকার এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি। এ সময় তিনি প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার প্রসঙ্গ তুলে ধরে বলেন, গণতন্ত্রের মাতা, অবিসংবাদী নেত্রী এবং আমাদের আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরে তার জানাজায় যে শরণার্থী কালের বৃহত্তম জানাজা অনুষ্ঠিত হয়েছিল এবং সেই জানাজায় মানুষের যে সমাগম হয়েছিল, এটা এই বাংলাদেশে আর কখনো দেখা যায়নি। আমরা যারা স্বতঃস্ফূর্তভাবে সবাই এই জানাজায় অংশ নিয়েছিলেন, আমরা দলের পক্ষ থেকে সমস্ত জনগণকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবার জন্য সেনাবাহিনীর সদস্যরা, সেনাবাহিনীর তিন বাহিনীর প্রধান এবং সরকার যে উদ্যোগ নিয়েছে, সে পুলিশ, র্যাব, বিজেপি যারা সহযোগিতা করেছেন, তাদের সকলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।